লাস্ট ক্লাসে আমরা কোন অধ্যায় পড়ছিলাম? বলো, লাস্ট ক্লাসে আমরা কোন অধ্যায় পড়ছিলাম? মিস আন্তর্জাতিক বাণিজ্য। Yes, আমরা লাস্ট ক্লাসে শুরু করেছিলাম আন্তর্জাতিক বাণিজ্য। এটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের। ওকে, তোমরা সবাই বই বের করো। সবাই বের করবো অর্থনীতি দ্বিতীয় পত্র, অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? কেউ একজন রিভিউ করো তো। মিস আন্তর্জাতিক অভ্যন্তরীণ বাণিজ্য, তারপর আন্তর্জাতিক বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বটা আমরা লাস্ট ক্লাসে পড়ার সুযোগ পাইনি। আমরা পড়েছিলাম অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য পর্যন্ত পড়েছিলাম। তোমাদের বইয়ে ছকারে আন্তর্জাতিক অভ্যন্তরীণ বাণিজ্য যে পার্থক্যগুলো দেওয়া হয়েছিল, আমরা সেগুলো পুরোটাই কমপ্লিট করেছিলাম। আন্তর্জাতিক বাণিজ্যের যে গুরুত্ব সেটা আমরা আজকে পড়ব। তার আগে আমরা একটু আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞাটা একটু রিভাইজ করে নিই। আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞাতে আমরা কি পড়েছিলাম? দুই বা ততোধিক দেশের মধ্যে যে বাণিজ্য সংঘটিত হয়ে থাকে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। ভেরি গুড। অর্থাৎ বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে যে দ্রব্য ও সেবার বিনিময় হয়ে থাকে সেটাকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়। ওকে, এই যে আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে দুই বা ততোধিক সার্বভৌম দেশের মাধ্যমে দ্রব্য এবং সেবার যে বিনিময় হচ্ছে, এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যগুলো সংগঠিত হয়ে থাকে। তাহলে এই যে আন্তর্জাতিক বাণিজ্যগুলো হচ্ছে, এর মাধ্যমে একটা দেশ কিভাবে উপকৃত হচ্ছে বা এই আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বটাই কি, কেনই বা এই আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়ে থাকে? নিশ্চয়ই এগুলো দেশের জন্য গুরুত্বপূর্ণ বা এগুলো দেশের একটা দেশের সম্পদ বৃদ্ধি করে বা ওই দেশের জন্য উপকারী, সেই জন্য আন্তর্জাতিক বাণিজ্যটা সংগঠিত হয়ে থাকে। তাহলে আমরা দেখবো এই যে আন্তর্জাতিক বাণিজ্য সেগুলো একটা দেশের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমেই দেখি আন্তর্জাতিক বাণিজ্যের কারণে সম্পদের কি অবস্থা হয় বা সম্পদের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যে কি গুরুত্ব বহন করে। প্রথম পয়েন্ট, সম্পদের উত্তম ব্যবহার হয়। কিভাবে সম্পদের উত্তম ব্যবহার হয়? দেখো, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে যন্ত্রপাতি বা প্রযুক্তির আমদানি করা যায়। যেমন ধরো আমাদের দেশে যে পদ্মা সেতু হচ্ছে, আমাদের দেশে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে, বাট এই যে পদ্মা সেতুটা তৈরি করছি, এই পদ্মা সেতু তৈরি করার জন্য আমাদের একটা প্রযুক্তির দরকার হচ্ছে। এই যে নদী শাসন করতে হচ্ছে,
বা এই ব্রিজটাকে কনস্ট্রাক্ট করার জন্য একটা কনস্ট্রাকশন কোম্পানি দায়িত্ব নিয়েছে। বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতির দরকার হচ্ছে। এই উন্নত যন্ত্রপাতি গুলো অ্যাকচুয়ালি আমাদের দেশের নেই। এই পুরাটাই অন্য দেশ থেকে আমদানি করে বা অন্য দেশের সাহায্যে এটা তৈরি করা হচ্ছে। পদ্মা সেতু আসলে খুবই মানে খরস্রোত একটা নদী, তো সেই নদীটাকে শাসন করে এত বড় একটা ব্রিজ তৈরি করাটা খুবই ডিফিকাল্ট হতো আমাদের নিজস্ব সম্পদ দিয়ে, কারণ আমরা আমাদের দেশ প্রযুক্তির দিক থেকে এতটা উন্নত নয়। এই প্রযুক্তিগুলো মূলত চীন থেকে, চীনের সাহায্যে এই যে অবকাঠামোগুলো তৈরি করা হচ্ছে, এই প্রযুক্তি যন্ত্রপাতি এগুলো আসলে চীনের সাহায্যে করা হচ্ছে আমাদের নিজস্ব অর্থায়নেই, বাট এই যন্ত্রপাতিগুলো বা এই প্রযুক্তির সাহায্যগুলো চীন থেকে নেওয়া হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি আন্তর্জাতিক বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ। দেখো, এই যে উন্নত যন্ত্রপাতিগুলো আমরা অন্য দেশের সাহায্যে নিয়ে আসতে পেরেছি আমাদের দেশে, সেই জন্য কি হচ্ছে আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ আছে, এই যে যেমন ধর নদীটা একটা প্রাকৃতিক সম্পদ। এই নদীর উপর দিয়ে যে একটা অবকাঠামো তৈরি করা হচ্ছে, অর্থাৎ একটা ব্রিজ তৈরি করা হচ্ছে, এই ব্রিজটা তৈরি করার কারণে কি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, এই নদী বা প্রাকৃতিক সম্পদগুলো ভালো ব্যবহার করা যাচ্ছে। এই ভালো ব্যবহার করার কারণে কি হচ্ছে আমাদের দেশ এই ঢাকার সাথে দক্ষিণাঞ্চলে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে। এর মাধ্যমে দেশের বাজার বিস্তৃত হবে। দক্ষিণাঞ্চলের পণ্য সামগ্রী খুব দ্রুত ঢাকা আসতে পারবে, বা ঢাকার প্রয়োজনীয় দ্রব্যগুলো দক্ষিণাঞ্চলে খুব দ্রুত গিয়ে পৌঁছাতে পারবে। এর মাধ্যমে একটা বাজার বিস্তৃত হবে, দেশের মানুষের কর্মসংস্থান হবে, জীবনযাত্রার মান উন্নত হবে। তাহলে কি হচ্ছে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার করা সম্ভব হচ্ছে। আমি তো জাস্ট একটা উদাহরণ দিয়েছি, পদ্মা সেতু হচ্ছে এখানে জাস্ট একটা উদাহরণ। আমি তোমাদেরকে পদ্মা সেতুর মাধ্যমে দিয়ে বুঝালাম যে আসলে এইভাবে একটা আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক থাকলে বিভিন্ন দেশের সাহায্যে বা বিভিন্ন ভাবে উন্নত যন্ত্রপাতি প্রযুক্তি অন্য দেশ থেকে আমদানি করে কিভাবে একটা দেশে প্রাকৃতিক সম্পদগুলো সুষ্ঠু ব্যবহার করা যায়, এবং এই সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কিভাবে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আমরা কি সবাই এই পয়েন্টটা বুঝতে পেরেছি? প্রথম পয়েন্ট নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের দ্বিতীয় দ্বিতীয় নাম্বার পয়েন্টের কি নাম? আমাদের দ্বিতীয় নাম্বার পয়েন্টের কি নাম? অরিন, বলো তো আমাদের দ্বিতীয় পয়েন্টটা কি? তোমরা কি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছো? ডিয়ার শিক্ষার্থীরা, তোমরা আমাকে রেসপন্স করো, তোমরা কি আমায় ঠিক মতো শুনতে পাচ্ছো? ঐশী দাস, তুমি বলো তো দ্বিতীয় নাম্বার পয়েন্টটা কি ছিল?
ইসরাত জাহান মৌ। তাজবিন। তাজমিন, তোমরা কি আমায় শুনতে পাচ্ছ? ওকে, তাহলে আমরা দ্বিতীয় নাম্বার পয়েন্টটা দেখি কি বলা হয়েছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট। আচ্ছা, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? একটা দেশ যে সম্পদে বা তাদের যে উপকরণে উন্নত, তারা সেই দ্রব্যটা বেশি উৎপাদন করে। অর্থাৎ তাদের নিজেদের দেশের দক্ষতা, নিজেদের সম্পদ, নিজেদের উপকরণ প্রাপ্তি অনুসারে সেই দেশ উৎপাদন করে থাকে। তো দেখা যাচ্ছে যে দেশে যে বিষয়ে বেশি দক্ষতা, তারা সেই দ্রব্যটা উৎপাদন করছে, এবং যে দ্রব্যগুলো তারা উৎপাদন করতে পারছে না, সেই দ্রব্যগুলো অন্য দেশ থেকে আমদানি করছে। তাহলে কি হচ্ছে, একটা দেশ যে সম্পদে উন্নত কিংবা যে উপকরণগুলো তাদের দেশে সহজলভ্য, সেই দ্রব্যটা উৎপাদন করছে বেশি করে, এবং তার নিজেদের চাহিদা মিটিয়ে বাকি অতিরিক্ত দ্রব্য সামগ্রীগুলো অন্য দেশে রপ্তানি করছে। এর মাধ্যমে দেখা যাচ্ছে তার দেশের মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। মোট উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে তারা কি করছে, শিল্প প্রতিষ্ঠানগুলো অনেক বেশি বৃহৎ আকার হচ্ছে, বা শিল্প প্রতিষ্ঠানগুলো যখন বৃদ্ধি পায়, তখন ওই শিল্প প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক কিছু ব্যয় সংকোচন হয়। অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধির সাথে সাথে কিছু অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচন হয়, যেমন শিল্প প্রতিষ্ঠানের ভিতরগত কিছু আহ ব্যয় হ্রাস পায়, এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর আয়তন বাড়ার কারণে তাদের ওখানেও কিছু ব্যয় হ্রাস পায়। উৎপাদন বৃদ্ধির এই পয়েন্টটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, উদ্বৃত্ত পণ্য রপ্তানি করে থাকে কিভাবে, একটু আগে বলেছি, একটা দেশ তার প্রয়োজন অনুসারে বা তাদের দক্ষতা অনুসারে, তাদের সম্পদ অনুসারে কোন একটা দ্রব্য বেশি করে উৎপাদন করে। অর্থাৎ যে দ্রব্য উৎপাদনে যে দেশ পারদর্শী, সে ওই দ্রব্যটা বেশি করে উৎপাদন করে। তখন সে তার নিজের দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত যে দ্রব্য সামগ্রী থাকে সেগুলো অন্য দেশে রপ্তানি করে দেয়। তাহলে কি হচ্ছে, সে তার অতিরিক্ত পণ্যগুলো অন্য দেশে রপ্তানি করার মাধ্যমে সে রপ্তানি আয় করছে। যেমন ধরো বাংলাদেশে আসলে, যেহেতু বাংলাদেশ খুবই জনবহুল একটা দেশ, তো এখানে শ্রমিক সহজলভ্যতা অনেক বেশি, এবং এখানে শ্রমিকদের মজুরিও অনেক কম, অর্থাৎ সস্তায় শ্রমিক পাওয়া যায়। সেই জন্য দেখা যাচ্ছে শ্রম নির্ভর যেই উৎপাদনগুলো আছে সেগুলো বাংলাদেশে বেশি হয়ে থাকে। যেমন কৃষি বা শিল্পের মধ্যে হচ্ছে পোশাক পোশাক শিল্পটা এখানে শ্রমিক নির্ভর, যেহেতু এখানে শ্রমিকদের মজুরি খুবই কম, সস্তা শ্রমিক পাওয়া যায়, সেই জন্য বাংলাদেশে পোশাক শিল্পটা খুব দ্রুতই ডেভেলপ করেছে, এবং এই পোশাক শিল্পে বাংলাদেশের রপ্তানির অন্যতম একটা মাধ্যম রপ্তানি আয়ের। এবং এই পোশাক শিল্পের মাধ্যমে বাংলাদেশ অনেকটা অংশই রপ্তানির আয়ের অনেকটা অংশই হচ্ছে পোশাক শিল্প থেকে আসে। আচ্ছা, এখানে একটা ছক দেখানো হয়েছে, যে ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে পণ্য রপ্তানি আয়ের আসলে কোন বছর কিভাবে রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। যেমন 2004 ও 5 সালে রপ্তানি আয়ের মোট আয় ছিল মাত্র 8,654 টাকা। সেটা দেখো 2013 এবং 14 সালে প্রায় 30,177 টাকা, না এটা আসলে মিলিয়ন মার্কিন ডলার হিসাব করা হয়েছে, অর্থাৎ 30,177 মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ পণ্য রপ্তানি আয় হয়ে থাকে 2013 এবং 2014 অর্থ বছরে। সেটা গিয়ে 2017 এবং 18 অর্থ বছরে
সেই রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়ায় 36,668.2 মিলিয়ন মার্কিন ডলারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আসলে ক্রমাগত রপ্তানি আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে অনুৎপাদিত দ্রব্য ভোগের সুবিধা। অনুৎপাদিত দ্রব্য, ধরো একটা দেশ কোনো দ্রব্য উৎপাদন করতে পারছে না বা তাদের দেশে সে দ্রব্য উৎপাদনের তেমন কোনো সুবিধা নেই বা তেমন কোনো সেই দ্রব্য উৎপাদনে সে দেশ হয়তো দক্ষ নয়, তখন সে কি করছে? সে তার অনুৎপাদিত দ্রব্যগুলো অন্য দেশ থেকে আমদানি করতে পারছে। যেমন ধর আমাদের দেশে শ্রমিক নির্ভর অনেক দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয়, কিন্তু প্রযুক্তির দিক থেকে যেহেতু আমাদের দেশ পিছিয়ে আছে, যেমন বাংলাদেশে কম্পিউটার, বিভিন্ন বড় ধরনের মেশিনারিজ, এগুলো আসলে খুব বেশি উৎপাদন করা হয় না। তো এগুলো কি করা হচ্ছে? এগুলো আসলে বাংলাদেশ অন্য দেশ থেকে আমদানি করে বাংলাদেশে নিয়ে আসছে এবং সেগুলো বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে। আর বাংলাদেশ কি করছে? যেমন পাট, চা, চামড়া, পোশাক, এগুলো অন্যান্য দেশে রপ্তানি করছে। তাহলে দেখছি যে দ্রব্যগুলো বাংলাদেশে উৎপাদিত হচ্ছে না, সেগুলো আসলে অন্য দেশ থেকে আমদানি করে বাংলাদেশে এনে বাংলাদেশের জনগণ সেই দ্রব্যগুলো ভোগ করতে পারছে। এটা কি কেন সম্ভব হচ্ছে? বলো তোমরা, এই যে অনুৎপাদিত দ্রব্যগুলো অন্য দেশ থেকে বাংলাদেশে আমদানি করে নিয়ে আসা যাচ্ছে, এটা কেন, কিভাবে সম্ভব হচ্ছে বলো? অরিন বলো, অরিন বলো, এটা কিভাবে সম্ভব হচ্ছে? মিস আন্তর্জাতিক বাণিজ্য। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তোমরা রেসপন্স করো না কেন বলো তো? আমি তোমাদের ভয়েস কেন শুনতে পাই না? ভেরি গুড। আচ্ছা, এবার দেখি মূলধনী দ্রব্য আমদানি, কিভাবে মূলধনী দ্রব্যগুলো আমদানি করা হচ্ছে। বাংলাদেশের মতো কিছু দরিদ্র দেশগুলো আসলে মূলধনের মূলধনী যে দ্রব্যগুলো আছে সেগুলো খুব সীমাবদ্ধতা আছে, সেগুলো আসলে অত প্রাচুর্যতা বাংলাদেশের মতো কিছু দেশ আছে যেগুলোতে এগুলোর প্রাচুর্যতা খুবই কম। অর্থাৎ তারা প্রযুক্তি জ্ঞান বা হচ্ছে এই সম্পদের সীমাবদ্ধতার কারণে মূলধনী দ্রব্য খুব বেশি তাদের দেশে নেই। তখন কি করতে হয়? এই মূলধনী দ্রব্যগুলো অন্য দেশ থেকে আমদানি করতে হয়। এখন যদি আন্তর্জাতিক বাণিজ্যের ব্যবস্থা না থাকতো, তাহলে তো যে দেশগুলোতে আসলে মূলধনী দ্রব্য নেই, মূলধনী দ্রব্য বলতে বোঝায় যেমন বড় ধরনের মেশিনারি, যে যে দ্রব্যগুলো দিয়ে তুমি বিভিন্ন উৎপাদন ব্যবস্থাতে কাজে লাগিয়ে কোনো দ্রব্য উৎপাদন করতে পারো। যেমন মেশিনারিজ গুলো আছে, সেই মেশিনারিজ গুলো দিয়ে কোনো শিল্প কারখানায় আমরা বড় 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 শিল্প কারখানাগুলোতে আমরা অনেক বেশি আকারে উৎপাদন করতে পারি। কিংবা কৃষি ক্ষেত্রে ধরো, ধরো এই যে ধান কাটার জন্য যদি একটা মেশিনারিজ থাকে, তাহলে খুব অল্প সময়ে মানুষ ধান কেটে সেগুলো প্রসেস করে চাল আকারে বাজারে বিক্রি করতে পারবে। তো কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে বা যে ক্ষেত্রেই হোক, আসলে এই মূলধনী দ্রব্যগুলো খুব বেশি প্রয়োজন আছে স্বল্প সময়ের মধ্যে এবং স্বল্প পরিশ্রমে স্বল্প সময়ের মধ্যে এবং স্বল্প খরচে কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করার জন্য মূলধনী দ্রব্যের কোনো বিকল্প নেই। তখন কি করতে হয়? যে দেশগুলো আসলে প্রযুক্তির দিক থেকে পিছিয়ে আছে, তারা অন্য দেশ থেকে মূলধনী দ্রব্যগুলো আমদানি করে নিজের দেশে উৎপাদন ব্যবস্থায় কাজে লাগিয়ে থাকে। আচ্ছা,
আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী আমদানি করা যায় আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থা থাকলে। যেমন ধরো বাংলাদেশ ঔষধ শিল্পে কিন্তু খুবই ভালো, বাংলাদেশ কিন্তু ঔষধ শিল্পের অনেকগুলো ক্যাটাগরির ওষুধই বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। তারপরে আবার অনেক ওষুধ অন্য দেশ থেকে আমদানিও করে থাকে। তারপর বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য যেমন ধরো চাল, বাংলাদেশে চাল এখনো অনেক পরিমাণে আমদানি করা হয়, যদিও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বাট এখনো অনেকটা আমদানি করা। তারপরে ধরো আরো কিছু অত্যাবশ্যকীয় সামগ্রী যেমন পেঁয়াজ, বাংলাদেশ প্রত্যেক বছরই ইন্ডিয়া থেকে অনেক পরিমাণে পেঁয়াজ আমদানি করে। এরকম আরো কিছু অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রী বিভিন্ন দেশগুলো থেকে আমদানি করে থাকে। অর্থাৎ যে কোনো দেশ তার প্রয়োজন অনুসারে অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রী অন্য দেশ থেকে আমদানি করতে পারে। কিভাবে পারে? আন্তর্জাতিক বাণিজ্যের কারণে এটা সম্ভব হয়। এখন যদি আন্তর্জাতিক বাণিজ্যের ব্যবস্থা না থাকতো, তাহলে যে দেশগুলোতে আসলে অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রীর অভাব আছে, বা তারা তাদের নিজেদের দেশেই অত্যাবশ্যকীয় সব দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারছে না, তখন কিন্তু তাদের অবস্থা, তাদের জীবন মান অনেক কমে যেত, তাই না? জি ম্যাম। ওকে, আচ্ছা। খাদ্য ঘাটতি পূরণ। আন্তর্জাতিক বাণিজ্যের একটা সুবিধা হচ্ছে কি, যে দেশগুলোতে আসলে খাদ্য ঘাটতি দেখা দেয়, সেই দেশগুলো আসলে অন্য দেশ থেকে খাদ্য সামগ্রী ক্রয় করতে পারে। কিছু কিছু দেশ আছে যে তারা প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত, কিন্তু তাদের দেশে কৃষি ব্যবস্থা খুব বেশি একটা উন্নত না, তখন ওরা অন্য দেশ থেকে খাদ্য সামগ্রী আমদানি করে। যেমন মরুভূমি অঞ্চলে কিছু দেশ আছে যেখানে কৃষি ব্যবস্থাটা খুব বেশি নেই, ওদের দেশে কৃষি উৎপাদন খুবই ব্যয়বহুল, কারণ মরুভূমি অঞ্চলে কৃষি চাষাবাদের জন্য অনেক অনেক প্রযুক্তি নির্ভর হয়ে করতে হয়, অনেক অনেক প্রচেষ্টা নিয়ে দেন হচ্ছে বিভিন্ন চাষাবাদ করা হয়। তো ওদের দেশে কৃষি উৎপাদন খুবই কস্টলি হয়, তখন ওরা অন্য দেশ থেকে দ্রব্য সামগ্রী বা খাদ্য সামগ্রী আমদানি করে। যেমন ধরো সৌদি আরব, তারপরে কুয়েত, বা এরকম যে দেশগুলো আছে, যে দেশগুলোতে আসলে মরুভূমি খুব বেশি, তারা হচ্ছে কৃষি সামগ্রীগুলো অন্য দেশ থেকে আমদানি করে থাকে। যেমন ধরো চাল, তারপরে গম জাতীয়, যে ময়দা জাতীয়, বা এরকম যে ধরনের গম, চাল, হোয়াটেভার এরকম যত ধরনের খাদ্য সামগ্রী আছে, এই জিনিসগুলো আসলে ওরা অন্য দেশ থেকে আমদানি করে থাকে। বাংলাদেশও অনেক সময় কৃষি নির্ভর দেশ হলেও অনেক অনেক খাদ্য সামগ্রীর ক্ষেত্রে অনেক ঘাটতি দেখা দেয়, তখন অন্য দেশ থেকে আমদানি করে থাকে। আচ্ছা, এখন আসলে ডিজিটাল যুগ, এখন মানুষের যে কোনো কাজের জন্যই প্রযুক্তিগত কারিগরি জ্ঞানের খুবই দরকার। এমন অবস্থায় যে দেশগুলো অনুন্নত অথবা শিল্পোন্নত দেশ নয়, সেই দেশগুলো আসলে কারিগরি জ্ঞানগুলো বা দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন শিল্পোন্নত দেশ থেকে ট্রেইনার নিয়ে আসে, বা বা এরকম প্রযুক্তি জ্ঞানের উন্নয়নের জন্য বিভিন্নভাবে প্রযুক্তি জ্ঞানের এক্সচেঞ্জ করার জন্য বিভিন্ন দেশ থেকে স্কলার নিয়ে সেখানে হয়তো ট্রেনিং দিচ্ছে, বা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করছে, বিভিন্ন কিংবা স্কলারশিপের মাধ্যমে এই দেশের জনগণকে ওই দেশ থেকে দক্ষতা বৃদ্ধির জন্য স্কলারশিপ দিয়ে পাঠাচ্ছে ওখান থেকে, ওরা যেন কারিগরি জ্ঞান শিখে আসে। কিংবা যে কোনো একটা দেশের ভিতরেই অনেক ধরনের কি বলে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয় যেন সে দেশের কারিগরি বা প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি পায়। এটা কেন সম্ভব হচ্ছে? কারণ একটা দেশের সাথে আরেকটা দেশের লেনদেনের যে ব্যবস্থা আছে, সেটা দ্রব্যই হোক কিংবা সেবাই হোক, কিংবা যে কোনো ধরনের নলেজ বা জ্ঞানই হোক, এই যে আদান প্রদান হচ্ছে, এটা আসলে আন্তর্জাতিক বাণিজ্যের যে ব্যবস্থা আছে সেটার জন্যই সম্ভব হচ্ছে। বিভিন্ন দেশ একটা দেশ আরেকটা দেশের সাথে চুক্তি করছে যে এত বছরের জন্য এসে ওই আমাদের দেশে এসে ওরা ট্রেনিং দিবে, বা এরকম অনেক ধরনের চুক্তি করছে, অনেক ধরনের ব্যবস্থা নিচ্ছে যেন একটা দেশের জনগণ আসলে কারিগরি ও প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে অনেক বেশি উন্নতি করতে পারে। তারপরে দেখো ভোক্তাদের কিভাবে সুবিধা হচ্ছে, কেউ কি পয়েন্টটা বলতে পারবে? আমরা তো আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব সম্পর্কে মোটামুটি অনেকগুলো পয়েন্টই পড়লাম,
তো এইটুকু আইডিয়ার উপর বিশেষ করে কেউ কি বলতে পারবে আন্তর্জাতিক বাণিজ্যের কারণে ভোক্তাদের কি সুবিধা হচ্ছে? ভোক্তা হচ্ছে আমরা যারা বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকি এবং ক্রয় করে সেগুলো ভোগ করে থাকি। কেউ বলতে পারবে? কম মূল্যে উন্নত মানের পণ্যদ্রব্য ও সেবা ভোগ করতে পারে। ভেরি গুড। অর্থাৎ এই যে দেখো, এই যে আমদানি রপ্তানির কারণে যেটা ফ্রি ফ্লোয়িং আছে, অর্থাৎ বাংলাদেশের উদাহরণ দিয়ে বলছি যে বাংলাদেশের, যেমন ধরো বাংলাদেশের দ্রব্যগুলো অন্য দেশের অতিরিক্ত পণ্যগুলো বাংলাদেশে রপ্তানি করে যাচ্ছে, এবং যে পণ্যগুলোর বাংলাদেশে অভাব আছে সেগুলো অন্য দেশ থেকে আমদানি করা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, বিভিন্ন দ্রব্য সামগ্রী বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে। যখন বিভিন্ন দ্রব্য সামগ্রী বাংলাদেশে অ্যাভেলেবল হবে তখন ওই দ্রব্য সামগ্রীর দাম কমে যাবে। কমে, তাহলে দেখা যাচ্ছে কি কম দামে উন্নত পণ্য সামগ্রী যখন অন্য দেশ থেকে কোনো কিছু আহ এখানে আমদানি করা হয়, মানে ওই পণ্যের গুণগত মান চেক করে তারপর আমদানি রপ্তানি করা হয়, তখন দেখা যাচ্ছে কম মূল্যে ভোক্তারা উন্নত মানের দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারছে। এর মাধ্যমে আসলে ভোক্তাদের সুবিধা হচ্ছে। দেশীয় বাজার কিভাবে, আন্তর্জাতিক বাণিজ্য এখানে দেশীয় বাজার কিভাবে সম্প্রসারিত হয়? এই যেমন ধরো, আমাদের দেশের পণ্য অন্য দেশে যাচ্ছে। যদি তুমি এখন বেড়াতে গেলে জার্মানি, তুমি বাংলাদেশের নাগরিক কিন্তু তুমি ধরো এখন টুরিস্ট ভিসায় জার্মানি গেলে, ফ্যামিলি ট্যুরে গেলে সাপোজ কিছু একটা, তো ওখানে গিয়ে তুমি দেখবে যে কিছু বাংলাদেশি বাজার আছে বা কিছু বাংলাদেশি পণ্য পাওয়া যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে কোনো বাংলাদেশি কোম্পানি তুমি টি শার্ট পেলে, তোমার কোন ড্রেস পেলে, কোনো অনেক হচ্ছে অনেক বস্ত্র সামগ্রী পেলে, কিংবা বাংলাদেশি পণ্যের অনেক হচ্ছে উম কিছু কৃষি পণ্য পেলে বা খাদ্য সামগ্রীর বিভিন্ন পণ্য তুমি অনেক স্টলেই পাবা। যেমন প্রাণের অনেক পণ্যই বিদেশে রপ্তানি করা হয়, তখন তুমি দেখতে পেলে যে তোমার দেশীয় দেশীয় অনেক দ্রব্যই ওখানে পাওয়া যায়। যদিও খুব বেশি অ্যাভেলেবল না, বাট অনেক দোকান আছে যেখানে বাংলাদেশি পণ্য পাওয়া যায়। তখন তুমি দেখলে যে হ্যাঁ, এই আন্তর্জাতিক বাণিজ্যের কারণে তো আসলে দেশীয় বাজারটা সম্প্রসারণ হচ্ছে, ওই দেশেও আমার দেশে দ্রব্য সামগ্রী পাওয়া যাচ্ছে। তাহলে এভাবে কি হচ্ছে, এই যে আমার দেশের পণ্য অন্য দেশে রপ্তানি করার মাধ্যমে ওই দেশে আমার দেশের পণ্যের বাজারটা আসলে বাজার সম্প্রসারণের একটা সুযোগ সৃষ্টি হচ্ছে। এভাবে আসলে উৎপাদন এবং মুনাফা দুটোই বৃদ্ধি পায়। যত বেশি বাজার সম্প্রসারিত হবে তত বেশি যারা উৎপাদনকারী আছে ওরা বেশি করে উৎপাদন করবে এবং বেশি তাদের লাভ হবে। আচ্ছা, মূলধনের গতিশীলতা সৃষ্টি হবে, এটা আমরা বুঝতে পারছি যে দুটো দেশের মাধ্যমে বাণিজ্যিক সুবিধার কারণে আসলে আমদানি এবং রপ্তানির মাধ্যমে এই মূলধনের গতিশীলতা সৃষ্টি হয়। আচ্ছা, মানব সম্পদ রপ্তানি, এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে? মানব সম্পদ বলতে আমরা কি বুঝি? মানব, এই মানব কথাটা, এই মানব মানব মানে কি বুঝি আমরা? মানুষ যে সম্পদ রপ্তানি করে থাকে। যে মানুষ, হ্যাঁ মানব হচ্ছে মানুষ। আর এটার সাথে সম্পদ আমরা বুঝতে পারছি, সম্পদ দিয়ে বোঝাচ্ছে মানুষ যখন সম্পদে পরিণত হয়। কিভাবে মানুষ সম্পদে পরিণত হতে পারে সেটা হচ্ছে, একটা মানুষ যখন শিক্ষা এবং ট্রেনিং এর মাধ্যমে দক্ষ হয়ে ওঠে তখন আমরা সেই সেই মানুষটাকে বলি মানব সম্পদ। অর্থাৎ সে তখন, সেই মানুষটা আমার দেশের জন্য আমার সমাজের জন্য যে সম্পদ হিসাবে গণ্য হয়। যে হ্যাঁ, সে, তার মাধ্যমে আমার দেশের উন্নত হবে, তার মাধ্যমে আমার সমাজের উন্নত হবে, আমার কমিউনিটির উন্নত হবে। কারণ সে এখন শুধুই মানুষ না, সে মানব সম্পদে পরিণত হয়েছে। মানব সম্পদ কিভাবে হতে পারে? শিক্ষা এবং ট্রেনিং এর মাধ্যমে যদি কোনো মানুষের দক্ষতা বৃদ্ধি পায় তখন তাকে আমরা মানব সম্পদ বলে থাকি। এখন এই যে মানব সম্পদ রপ্তানি মানে হচ্ছে যখন বিভিন্ন উম, আমার দেশের জনগণকে শিক্ষায় শিক্ষিত করে কিংবা হচ্ছে ট্রেনিং দিয়ে দক্ষ করে অন্য দেশে
অন্য দেশে গিয়ে সে শ্রম দিচ্ছে বা যে সেক্টরে নিয়োজিত হোক না কেন, সে তো একটা বিনিময় স্যালারি পাচ্ছে বা সে কোনো না কোনো ভাবে ইনকাম করছে কোনো বৈধ উপায়। তখন তার এই যে সে কোনো কিছু ইনকাম করছে, সেটা আবার সে আমার দেশে পাঠাচ্ছে। আমার দেশে যে পাঠাচ্ছে তার মাধ্যমে কি হচ্ছে, প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাচ্ছে। এই যে যেমন প্রবাসী আয়, বাংলাদেশের নাগরিকগণ যারা বিভিন্ন দেশে কর্মরত আছে, তারা যে বৈদেশিক মুদ্রাটা পাঠাচ্ছে সেটা হচ্ছে আমার দেশের বৈদেশিক আয়, এটাকে রেমিটেন্স বলা হয়। হ্যাঁ, তাহলে এভাবে কি হচ্ছে, আসলে শ্রম বাজারটাও বিস্তৃত হচ্ছে। এই শ্রম বাজার বিস্তৃত হওয়ার কারণে বেকারত্ব হ্রাস পাচ্ছে এবং দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে। আমার দেশের জনগণ, যেমন আমরা খুবই জনবহুল একটা দেশে, এই জনবহুল দেশের আমার দেশে তো কর্মসংস্থান হচ্ছেই, একইভাবে আমার দেশের জনগণ অন্য দেশে গিয়েও বিভিন্ন শ্রম শক্তিতে নিয়োজিত আছে। তার মানে ওই দেশেও আমার দেশের শ্রমবাজার বিস্তৃত হয়েছে, এর মাধ্যমে আমার দেশের জনগণের বেকারত্ব হ্রাস পাচ্ছে এবং একই সাথে সে যেহেতু অন্য একটা দেশে কাজ করার সুযোগ পাচ্ছে, বিভিন্ন পরিবেশের সুযোগ পেলে মানুষের আসলে দক্ষতাও বৃদ্ধি পায়। এভাবে করে সে দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে। 13 নম্বরে বলা হয়েছে নির্ভরশীলতা হ্রাস পায়। আচ্ছা, আন্তর্জাতিক বাণিজ্যের ফলে দেখা যাচ্ছে একটা দেশ আস্তে আস্তে উৎপাদনের প্রতি আগ্রহী হয় এবং অন্য দেশের প্রতি কিভাবে তাদের পণ্যগুলো রপ্তানি করা যায়, এরকম রপ্তানি করার দিকে তাদের মনোযোগ তখন আস্তে আস্তে বৃদ্ধি পায়। এইভাবে কি হয়, আন্তর্জাতিক বিভিন্ন দেশের উপর নির্ভরশীলতা হ্রাস পেয়ে বরং উৎপাদনমুখী হয়ে ওঠে। এভাবে আসলে অর্থনীতি স্বনির্ভর হয়। আচ্ছা, জরুরি অবস্থা মোকাবেলা, যেমন ধরো কোনো একটা দেশ হঠাৎ করে কোনো জরুরি পরিস্থিতি উদ্ভব হলো, যেমন ধরো কোনো কারণে যদি আমাদের দেশে এখন হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়, তখন আসলে অনেক বেশি ত্রাণ সামগ্রী দরকার হয়। জ্বর জ্বর হতে পারে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে শুরু হলে, তখন হঠাৎ করে বাংলাদেশে জরুরি অবস্থা সৃষ্টি হলে তখন আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হয়, আন্তর্জাতিক হঠাৎ করে ত্রাণের প্রয়োজন হয়। তখন অন্যান্য দেশগুলো খুব দ্রুতই এই ক্ষেত্রে রেসপন্স করতে পারে, কারণ একটা আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্ক বিরাজ করে বলে। দক্ষতা কিভাবে বৃদ্ধি পায় আমরা একটু আগে পড়েছি, যেহেতু বিভিন্ন দেশের সাথে কম্পিটিশন করতে হয়, সেই জন্য দেখা যাচ্ছে আসলে তাদের দক্ষতা বৃদ্ধি ছাড়া উপায় নেই। কিভাবে দক্ষতা বৃদ্ধি করতে হবে তখন সেই চিন্তা করে, কিভাবে কম খরচে উৎপাদন করা যাবে সেই চিন্তা করতে হয়, কারণ বৈদেশিক যে প্রতিযোগিতা আসে সেটাতে টিকে থাকার জন্য দক্ষতার কোনো বিকল্প নেই। কি জ্ঞান ও সংস্কৃতির প্রসার ঘটে আমরা দেখেছি এখন ডিজিটাল যুগে। আসলে এক দেশের সাথে আরেক দেশের খুবই সহজেই বিভিন্ন কিছু বিনিময় করা সম্ভব হচ্ছে, জ্ঞান হোক, প্রযুক্তি হোক, সংস্কৃতি হোক। আমরা এক দেশের সংস্কৃতি এক দেশেরটা জানতে পারছি, জ্ঞানের খুব দ্রুতই বিকাশ হচ্ছে। আচ্ছা, একচেটিয়া কারবার প্রতিরোধ করা যাচ্ছে, অর্থাৎ কোনো একটা এই যে বিভিন্ন বৈদেশিক বাণিজ্যের কারণে কোনো একটা দেশের আধিপত্য রোধ করা যাচ্ছে, কিংবা কোনো একজনের একচেটিয়া হচ্ছে একজন মাত্র বিক্রেতা যখন কোনো কিছু বিক্রি করে